হুম, হ্যালো বন্ধুরা, এটা পার্ট 2। আমরা জিওগ্রাফি নর্থার্ন মাউন্টেন নিয়ে স্টাডি করছি। আজকের ক্লাসের বিষয় হচ্ছে রিজিওনাল ডিভিশন অফ হিমালয়ের। আমরা প্রথম ক্লাসে আমরা পাঞ্জাব বা কাশ্মীর হিমালয় পর্যন্ত পড়েছি। আজকে আমরা কুমায়ুন হিমালয়, নেপাল হিমালয়, আসাম হিমালয়ের যে পার্টগুলো রয়েছে সেগুলো আমরা স্টাডি করব। তা কাশ্মীর বা পাঞ্জাব হিমালয় কিন্তু আমরা বললাম যে সিন্ধু থেকে শতদ্রুর মধ্যে কাশ্মীর বা পাঞ্জাব হিমালয়ের যে বিস্তৃত 560 কিলোমিটার। এখানে বিভিন্ন ধরনের হিমবাহ তোমরা দেখতে পেয়েছো। সিয়াচেন বাল্টারও বিখ্যাত যে হিমবাহগুলো রয়েছে সেগুলো হচ্ছে তোমার পাঞ্জাব এবং কাশ্মীর হিমালয় রেঞ্জের মধ্যে অবস্থিত। এবার আমরা আজকে পড়বো হচ্ছে উত্তরাখণ্ড হিমালয় বা কুমায়ুন হিমালয়ান রেঞ্জ। ঠিক আছে? উত্তরে যে শতদ্রু নদী এবং কালী নদীর মধ্যে যে 320 কিলোমিটার যে বিস্তৃত এলাকা, সেটি হচ্ছে এই উত্তরাখণ্ড বা কুমায়ুন হিমালয়ান রেঞ্জের মধ্যে পড়ছে। এখানে সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে নন্দা দেবী। তোমরা এখানে ছবিটা দেখতে পারো যে সিন্ধু নদী থেকে শুরু করে কালী নদী পর্যন্ত কিন্তু আমরা পাঞ্জাব হিমালয় দেখেছি। আর শতদ্রু থেকে সিন্ধু নদী থেকে তৈরি করে শতদ্রু পর্যন্ত আমরা পড়েছি হচ্ছে পাঞ্জাব হিমালয়। আর শতদ্রু থেকে কালী পর্যন্ত আমরা পড়বো উত্তরাখণ্ড হিমালয়। এখানে উত্তরাখণ্ড হিমালয়ান যে ডিভিশনটা, রিজিওনাল ডিভিশন, তার মধ্যে কিন্তু সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে নন্দা দেবী। এর পশ্চিমে গাড়োয়াল পাহাড় এবং পূর্বে কুমায়ুন পাহাড় নামে পরিচিত। আরও কিছু গুরুত্বপূর্ণ শৃঙ্গ এই কুমায়ুন পাহাড় বা উত্তরাখণ্ড হিমালয়ের মধ্যে দেখতে পাই আমরা। সেটা হচ্ছে বদ্রীনাথ, কেদারনাথ, ত্রিশূল, নন্দা দেবী এবং কামেট। এই শৃঙ্গগুলো কিন্তু দেখতে পাওয়া যায়। তাছাড়া গুরুত্বপূর্ণ দেখা যায়। তাল কথার অর্থ এখানে হচ্ছে হ্রদ। বিভিন্ন হ্রদ দেখতে পাওয়া যায়, যেমন নৈনিতাল এবং ভীমতাল। সেটাও কিন্তু কুমায়ুন হিমালয় বা উত্তরাখণ্ড হিমালয়ের ডিভিশনের মধ্যে পড়ছে। কালী নদী পর্যন্ত কিন্তু এই উত্তরাখণ্ড বা কুমায়ুন হিমালয়ের ডিভিশন। ঠিক কালী নদীর পর থেকে তিস্তা নদী পর্যন্ত আমরা নেপাল হিমালয়ের রেঞ্জকে পাবো। কালী নদী থেকে তিস্তা নদী পর্যন্ত কত কিলোমিটার? প্রায় 800 কিলোমিটার কিন্তু এই বিস্তৃত এই রেঞ্জ। এবং কুমায়ুন হিমালয়ের তুলনায় কিন্তু এটা অনেকটা বেশি, এবং এই রেঞ্জের মধ্যে হিমালয়ের গুরুত্বপূর্ণ কিছু উল্লেখযোগ্য পিক কিন্তু আমরা দেখতে পাই। এইখানে যে সর্বোচ্চ শৃঙ্গগুলো রয়েছে তার মধ্যে কিন্তু এভারেস্ট এই নেপাল হিমালয়ের রেঞ্জের মধ্যে রয়েছে। অন্নপূর্ণা, ধৌলাগিরি, গোসাইথান, কাঞ্চনজঙ্ঘা, মাকালু, মাউন্ট এভারেস্ট ইত্যাদি যে গুরুত্বপূর্ণ হাইয়েস্ট যে পিকগুলো রয়েছে সেটা এই নেপাল হিমালয় রেঞ্জের মধ্যে রয়েছে, যা কালী নদী থেকে তিস্তা নদী পর্যন্ত 800 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এই রেঞ্জ। ঠিক আছে? আর আসামের যে রেঞ্জের যে অংশ সেটা হচ্ছে তিস্তা নদী থেকে ব্রহ্মপুত্র পর্যন্ত 720 কিলোমিটার যে এলাকাটা, সেখানে কিন্তু আসাম হিমালয় রেঞ্জটা রয়েছে। এটা আসাম, অরুণাচল প্রদেশ, সিকিম এবং ভুটান রাজ্যের মধ্য দিয়ে অঞ্চলের মধ্যে বিস্তৃত। সেখানে নামচা বারোয়া, কুংলাকারি, পাউহরি, জংসারগলা ইত্যাদি যে রেঞ্জগুলো সেটা আমরা আসাম হিমালয়ের রেঞ্জের মধ্যে দেখতে পাচ্ছি। এবং হিমালয়ের সবথেকে যে পূর্বতম অংশ যে নামচা বারোয়া, সেটাও আসাম হিমালয়ের রেঞ্জের মধ্যে রয়েছে। এটি অরুণাচল প্রদেশ এবং তিব্বতের যে সীমান্ত, সেই সীমান্তের মধ্যে রয়েছে। আসাম হিমালয়ান রেঞ্জ তিস্তা থেকে ব্রহ্মপুত্র নদী পর্যন্ত এই 720 কিলোমিটার রেঞ্জ ধরে আসাম হিমালয়ান রেঞ্জ। তার মধ্যে গুরুত্বপূর্ণ যে আমরা শৃঙ্গগুলো দেখতে পাই সেগুলো আমরা জানলাম, যে কোন যে কুংলাকারি, নামচা বারোয়া প্রভৃতি। এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ হিমালয়ান পিক সম্পর্কে পড়াশোনা করব। কিছু গুরুত্বপূর্ণ হিমালয়ান পিক, যেমন কেটু বা গডিন অস্টিন। গডিন অস্টিন বা কেটু হচ্ছে ভারতীয় উপমহাদেশের সবচেয়ে হাইয়েস্ট পিক বলতে পারো। এটি বাল্টিস্তান এবং জিনজিয়াং অঞ্চলের মধ্যে অবস্থিত। কারাকোরাম হচ্ছে ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। বিভিন্ন অসুবিধা আছে এই পর্বতকে জয় করা বা আরোহণের ক্ষেত্রে, সেই জন্য এটি স্যাভেজ পর্বত নামেও পরিচিত। যে কেউ এই পর্বতে আরোহণ করতে পারে না। কিছু
ওয়েদারের সমস্যা রয়েছে এবং মৃত্যু হার রয়েছে। অনেক মানুষ, অনেক পর্বতারোহীর মৃত্যু পর্যন্ত ঘটেছে। সেই জন্য মৃত্যুর হারের দিক থেকে যদি দেখা যায়, সেটি ২য় সর্বোচ্চ মৃত্যু হার কিন্তু এই গডিন, অস্টিন বা কেটুর মধ্যে রয়েছে। কেটু কেটুতে রয়েছে। সেইজন্য এটাকে স্যাভেজ পর্বত বলা হয়। অন্নপূর্ণার পরে ২য় সর্বোচ্চ মৃত্যু হার রয়েছে এতে। শীতকালে তো এই অঞ্চলে আরোহণ করা একেবারেই পসিবল নয়। ঠিক আছে? সালতারো যে রেঞ্জ রয়েছে, সালতারো রেঞ্জ এটা হচ্ছে সিয়াচেন অঞ্চলের কাছে অবস্থিত। বিশ্বের সর্বোচ্চ ৩১ খানা সর্বোচ্চ শৃঙ্গ রয়েছে এই সালতারো রেঞ্জের মধ্যে। কারাকরম পর্বতমালার এই সালতারো রেঞ্জ রয়েছে। তাছাড়া কাঞ্চনজঙ্ঘা, যেটি সিকিম রাজ্যের পূর্ব হিমালয়ের পাশাপাশি সিকিম রাজ্যেরও বৃহত্তম বা গ্রেট হিমালয়ের মধ্যে অবস্থিত। এটি ভারতের সর্বোচ্চ হিমালয়ান শৃঙ্গ বা কাঞ্চনজঙ্ঘা পিক বলতে পারো। ভারতের একদম আনডিসপিউট বলতে পারো। নন্দা দেবী উত্তরাখণ্ড রাজ্যের গাড়োয়াল হিমালয়ে অবস্থিত। এর ৭,৮০০ মিটারের কাছাকাছি উচ্চতা, ৭,৮১৬ মিটার। পিন্ডারি এবং মিলান হিমবাহের মধ্যে এই নন্দা দেবীকে দেখতে পাওয়া যায়। এখানে ভারতের যে সর্বোচ্চ শৃঙ্গ হিমালয়ের যে আনডিসপিউটেড পার্টটা রয়েছে, সেটাও কিন্তু এই নন্দা দেবী বা উত্তরাখণ্ডের পার্টের মধ্যে পড়ছে। তাছাড়া এখানে নন্দা দেবীর জাতীয় উদ্যানও রয়েছে। কামেট কামেট হচ্ছে কি? উত্তরাখণ্ডের চামেলি জেলায় তোমরা এই কামেট পিকটাকে পাবে। এটা হচ্ছে উত্তরাখণ্ডের ২য় সর্বোচ্চ পিক বলতে পারো, ২য় সর্বোচ্চ শৃঙ্গ বলতে পারো। গঙ্গোত্রী হিমবাহ রয়েছে এর ঠিক উত্তরে। নাঙ্গা পর্বত দেখবে। নাঙ্গা পর্বতের আরেকটা নাম হচ্ছে ডায়ামিরও বলা হয়। বিশ্বের অন্যতম উঁচু পর্বত। এর হচ্ছে ২৬,০০০ ফুট বা ৮,১০০ মিটার এর হচ্ছে উচ্চতা। নাঙ্গা পর্বত কাশ্মীর অঞ্চলে পাকিস্তান যে শাসিত সেক্টর এবং অ্যাস্টর থেকে ১৭ মাইল বা ২৭ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে কিন্তু বিস্তৃত হচ্ছে এই নাঙ্গা পর্বত। মাউন্ট এভারেস্ট হাইয়েস্ট পিক তোমরা জানো। নেপালে একে বলা হয় সাগরমাতা, তিব্বতে বলা হয় চোমলুংমু এবং দক্ষিণ এশিয়ার সবথেকে হাইয়েস্ট হিমালয় পিক। এর উচ্চতা ৮,৮৪৮, কোথাও কোথাও ৮,৮৪৯ও দেখা যায়। প্রত্যেক বছর ১ সেন্টিমিটার করে এর বৃদ্ধি পায় এর উচ্চতা। সান্দাকফু হচ্ছে ভারত এবং নেপাল সীমান্তে অবস্থিত সিঙ্গালীলা পর্বত রেঞ্জের মধ্যে একটা পার্ট। এর উচ্চতা হচ্ছে ৩৬৩৬ বা তোমরা মনে রাখতে পারবে ৩,৬৩৬ মিটার এর উচ্চতা। বিশ্বের যে ৫টা সর্বোচ্চ শৃঙ্গের মধ্যে ৪টে এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা, মাকালু এই চূড়া থেকে, সান্দাকফু থেকে কিন্তু দেখা যায়। সান্দাকফু তোমরা যদি কেউ গিয়ে থাকবে, সেখান থেকে কিন্তু বিশ্বের এই ৪টে যে হাইয়েস্ট পিক এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা, মাকালু, এদের যে লোৎসে, এদের যে চূড়াগুলো, সেটা সান্দাকফু থেকে কিন্তু দর্শন করা যায়। কাঞ্চনজঙ্ঘা পর্বতশ্রেণীর একটি মনোরম দৃশ্য এই সান্দাকফুতে। চলো অন্নপূর্ণা দেখবো। অন্নপূর্ণা পিক হচ্ছে উত্তর এবং মধ্য নেপালের গান্ডকী প্রদেশে অন্নপূর্ণা পর্বত অবস্থিত এবং এর উচ্চতা হচ্ছে ৮,০৭৮ মিটার। বিশ্বের ১০ম বা 10th সর্বোচ্চ পর্বত বলতে পারো অন্নপূর্ণাকে। রিও পুরগিল কি জাসকর পর্বতমালার দক্ষিণ প্রান্তে অবস্থিত। ভারতের হিমাচল প্রদেশ এবং তিব্বতের মধ্যে এই রিও পুরগিল অবস্থিত। দেখো পুরো পিডিএফ তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, সেখান থেকে ডাউনলোড করে নেবে। ঠিক আছে? টলেস্ট পিক ইন ইন্ডিয়া, তার যে একটা ম্যাপ সেই হিসাবে দেওয়া হয়েছে এখানে। কাঞ্চনজঙ্ঘাকে তোমরা ভারতের মধ্যে টলেস্ট বলতে পারবে। ৮,৫৮৬ মিটার এর উচ্চতা। আর এখানে তোমরা নন্দা দেবীকে দেখতে পাচ্ছ ৭,৮০০, এই পজিশনে নন্দা দেবী রয়েছে। নেপাল হিমালয়, এদিকে আসাম হিমালয় বা পূর্বের নামচা পর্বত পর্যন্ত দেখতে পারবে। নাঙ্গা পর্বতে এখানে পাবে, নাঙ্গা পর্বত ৮,১০০, এই যে নাঙ্গা পর্বত। কেটু হচ্ছে তোমার পাকিস্তান অকুপাইড কাশ্মীর বা পাকিস্তান অকুপাইডের অঞ্চলের মধ্যে পড়ছে। এটা আনডিসপিউটেড নয়, ডিসপিউটেড এলাকার মধ্যে পড়ছে কেটু। ৮,৬১১ মিটার। তোমরা ম্যাপটা দেখে নেবে, পিডিএফ তোমরা পেয়ে যাবে। এখানে দেখো কারাকরম রেঞ্জ, লাদাখ রেঞ্জ এবং কারাকরম রেঞ্জ, এইখানে হচ্ছে কেটু। তার ঠিক সমান্তরালে জাসকর রেঞ্জ, গ্রেট হিমালয়ান রেঞ্জ, মেরিল হিমালয়ান রেঞ্জ এবং শিবালিককে তোমরা দেখতে পাবে। বিভিন্ন পিকগুলো এখানে এই মানচিত্রে দেখানো হয়েছে।
মাউন্ট কৈলাস এইখানে, কামেট এখানে, নন্দা দেবী উত্তরাখণ্ডের ঠিক এই জায়গায়, নেপাল হিমালয়ের অংশে কাঞ্চনজঙ্ঘা, এভারেস্ট, মাকালু, এই পিকগুলো তোমরা পাবে। এবার হচ্ছে নর্থার্ন মাউন্টেন রেঞ্জের ইম্পর্ট্যান্ট গ্লেশিয়ার আমরা দেখব, গ্লেশিয়ারগুলো দেখব। তার মধ্যে আগের ক্লাসে আমরা কিছু গ্লেশিয়ারের নাম নিয়েছি, বল্টারো, সিয়াচেন, ঠিক আছে। আজকে কিছু গুরুত্বপূর্ণ আরো কিছু গ্লেশিয়ার আমরা দেখব, হিমবাহ আমরা দেখব। এখানে দেখো বিয়াফো, যার লোকেশন হচ্ছে কারাকরম রেঞ্জে রয়েছে। এর কি ক্যারেক্টারিস, হিমপার এবং বল্টারো হিমালয়ের মধ্যে এই বিয়াফোকে দেখতে পাবে। কারাকোরাম অঞ্চলের চতুর্থ বৃহত্তম হিমবাহ হচ্ছে এই বিয়াফো। গড়িগঙ্গা নদীর উপত্যকা দখল করে থাকে এই বিয়াফো হিমবাহ। 9টি হিমবাহের মিলন থেকে কিন্তু এই বিয়াফো হিমবাহ রয়েছে এবং এ প্রায় 15,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে। তারপরে আমরা হিসপারকে দেখব। হিস হিসপার হচ্ছে হিমবাহ, এই যে হিমবাহটা কারাকোরাম রেঞ্জের মধ্যে রয়েছে, যে গ্লেশিয়ারটা কারাকোরাম রেঞ্জের মধ্যে রয়েছে। বেশিরভাগ কারাকোরাম রেঞ্জের মধ্যে আমরা হিমবাহগুলোকে দেখতে পারি। গুরুত্বপূর্ণ হিমবাহগুলো রয়েছে, তার মধ্যে বিয়াফোকে দেখলাম এবং হিসপারকে দেখছি। হিসপার হচ্ছে কারাকোরাম অঞ্চলের তৃতীয় বৃহত্তম হিমবাহ এবং মিলিত হুনজা নদীর উপনদী দখল করে রয়েছে এই হিসপার। বল্টারোকে দেখবো। বল্টারো হচ্ছে গিলগিট কারাকোরামের মধ্যে রয়েছে, 63 কিলোমিটার দীর্ঘ, 8,611 মিটার এবং K2 গডিন অস্টিন উচ্চতা। ভারতের সর্বোচ্চ শৃঙ্গ এই অঞ্চলে এই বাল্টারো যে হিমবাহ রয়েছে তার মধ্যেই কিন্তু অবস্থিত। সিয়াচেন হিমবাহ বা কনওয়ে ক্যাডেল পাস দ্বারা বাল্টার হিমবাহ থেকে আলাদা, ঠিক আছে। এই বল্টারো হিমবাহ থেকে কিন্তু এই সিয়াচেন হিমবাহ একটা, এই যে কনওয়ে স্যাডেল, এই পাস দ্বারা কিন্তু পৃথক, ঠিক আছে। 63 কিলোমিটার দীর্ঘ কিন্তু এই বল্টারো। ও কোন রেঞ্জে আছে, কারাকোরাম এবং গিলগিট। সিয়াচেন বিশ্বের সব থেকে উচ্চতম যুদ্ধস্থান বলতে পারো। এই সিয়াচেন হিমবাহটা দেখতে পাওয়া যায় কারাকোরাম রেঞ্জের মধ্যে। ভারত পাকিস্তানের মধ্যে যে পাকিস্তান অকুপাইড কাশ্মীর রয়েছে, এইখানেই কিন্তু বিশ্বের উচ্চতম যুদ্ধক্ষেত্র রয়েছে। প্রায় উত্তর পশ্চিমের থেকে দক্ষিণ পশ্চিমে 72 কিলোমিটার বিস্তৃত এই অঞ্চলটা সিয়াচেন। গডিন অস্টিন গিলগিট বালুচিস্তান কাছে অবস্থিত। গডিন অস্টিনের নামটা কিভাবে হলো, অভিনেত্রী হেনরি হ্যাভারসাম গডিন অস্টিনের নাম অনুসারে নাম রাখা হয়েছে, ঠিক আছে। হেনরি হ্যাভারসাম গডিন অস্টিনের নাম অনুসারে এই গডিন অস্টিন নামটা রাখা হয়েছে। কেটু মূলত কেটু তার সম্মানেই কিন্তু মাউন্ট গডিন অস্টিনকে নামকরণ করা হয়েছিল। বল্টারো হিমবাহের সাথে যে কনকার্ডিয়াক যে জায়গাটা অ্যাড হচ্ছে, মিলছে, সেই জায়গায় কিন্তু একটা ট্রেকিং রয়েছে, জনপ্রিয় ট্রেকিং পথ রয়েছে এই গডিন অস্টিন এ যাওয়ার জন্য। লোলোফন্ড এরাও কারাকোরাম অঞ্চলে দেখতে পাবে। গঙ্গোত্রী হিমবাহকে তোমরা পাবে, যেটা হচ্ছে গাড়োয়াল হিমালয়ের মধ্যে পড়ছে। কিছু পিন্ডারি রয়েছে, কুমায়ুন হিমালয়ের অঞ্চলের মধ্যে পড়ছে। জেমু রয়েছে, যেটা পূর্ব দিকের ইস্টার্ন হিমালয়ের মধ্যে রয়েছে। এই গঙ্গোত্রী হিমবাহ থেকে তোমরা যে গঙ্গা নদীর উৎপত্তি সেটা দেখতে পাচ্ছ, জানো। আর এখানে গোমুখ নামক একটা গুহা রয়েছে, ঠিক আছে। উৎপত্তি স্থানে কিন্তু গঙ্গা নদী ভাগীরথী নামে পরিচিত। আর পিন্ডারি কি, পিন্ডারি হচ্ছে নন্দা দেবীর দক্ষিণে, উত্তরাখণ্ডের নন্দা দেবীর দক্ষিণে পিন্ডারিকে দেখা যায়। পিন্ডার নদী কিন্তু এই পিন্ডারি থেকে হিমবাহ থেকে তৈরি। কুমায়ুন হিমালয়ের একদম উচ্চ প্রান্তে এই পিন্ডারিকে দেখতে পাবে। আর যেমন হিমবাহ কোনটা, পূর্ব হিমালয়ের সব থেকে বৃহত্তম হিমবাহ যদি বলো, সেটা হচ্ছে জেমু হিমবাহ। প্রায় 20 কিলোমিটার অংশ এবং 42 কিলোমিটার বর্গ কিলোমিটারের যে আয়তন নিয়ে রয়েছে এই জেমু হিমবাহ। এখানে সিকিম রাজ্যের উত্তর পশ্চিমের অংশ এবং নেপালের সীমান্ত বরাবর এই জেমু হিমবাহ দেখা যায়। বিশ্বের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার কিন্তু এই ঢাল থেকে উৎপন্ন এই জেমু হিমবাহ। এবার আমরা দেখব যে ইম্পর্টেন্ট
মাউন্টেন রেঞ্জ জানলাম, এবার আমরা ক্লাইমেট গুলো দেখবো যে কি জলবায়ুর প্রভাব, প্রতিরক্ষা এবং বহু বৎসরজীবী নদীর উৎস, জলবিদ্যুৎ, কৃষি, পর্যটন, খনিজ পদার্থ ইত্যাদি যে জিনিসগুলো রয়েছে তার উপরে হিমালয়ের যে ইম্পর্টেন্স, আমাদের ভারতের ক্ষেত্রে হিমালয়ের গুরুত্বপূর্ণ কতটা সেটা তোমরা বোঝো যে ভারতের জলবায়ু, প্রতিরক্ষা এবং জলবিদ্যুৎ উৎপন্ন, বন্যপ্রাণী, পরিবেশগত স্বাস্থ্য সমস্ত কিছু ক্ষেত্রেতে কিন্তু হিমালয়ের গুরুত্ব অপরিসীম। ভারতের যে ক্লাইমেট রয়েছে, ইন্ডিয়ান ক্লাইমেট তৈরিতে কিন্তু ইনফ্লুয়েন্স হচ্ছে হিমালয়ের রয়েছে। কারণ হিমালয় পর্বতমালা দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর ঠিক বিপরীতে দাঁড়িয়ে উত্তরের দিকে যাতে বাধা প্রবাহিত হতে না পারে সেই জন্য ভারতের জলবায়ুকে কিন্তু প্রবাহিত প্রভাবিত করছে কিন্তু এই হিমালয়। আর্দ্রতা সম্পন্ন বাতাস এই পাহাড়ের ঢালে গিয়ে সংঘর্ষে লিপ্ত হয়, ফলে কিন্তু ভারতকে বৃষ্টিপাত প্রদান করে থাকে কিন্তু এই হিমালয় পর্বতমালা। ঠিক আছে? সেটা ভারতের ক্ষেত্রে কিছু ডিফেন্স বা অনুপ্রবেশকারী বা ভারতের যে ইন্টারন্যাশনাল যে সুরক্ষাগুলো রয়েছে অন্যান্য দেশ থেকে কিন্তু সুরক্ষা কিন্তু প্রদান করে রয়েছে হিমালয়। বিভিন্ন নদী, ভারত যে নদীমাতৃক দেশ, বিভিন্ন নদীর যে উৎপত্তি সেটাও কিন্তু এই হিমালয় পর্বতমালাকে কেন্দ্র করে। আর সেই নদীগুলো থেকে কিন্তু হাইড্রো ইলেকট্রিসিটি বা জলবিদ্যুৎ কিন্তু এই অঞ্চলগুলো থেকে তৈরি করা হয়েছে। হিমালয়ে দেখো, হিমালয়ে যে জলবিদ্যুৎ উৎপাদনের জন্য বেশ কিছু স্থান ব্যবহার করা হয়েছে। যেমন হিন্দুকুশের যে অঞ্চলটা, সেখানে প্রায় ৩34 গিগাওয়াটের মতন কিন্তু জলবিদ্যুৎ কিন্তু উৎপন্ন করা সম্ভব হয়েছে। তাহলে ভারতের ক্ষেত্রে কিন্তু হিমালয়ের প্রভাব কিন্তু অপরিসীম। সেখানে ভারতের জলবায়ু হোক বা ভারতের প্রতিরক্ষা হোক, ভারতের জলবিদ্যুৎ তৈরিতে হোক, পর্যটন শিল্পেও হোক, হিমালয়ের কিন্তু গুরুত্ব অপরিসীম। আমাদের আজকের এই থিওরি ক্লাসটা কিন্তু এখানেই শেষ হচ্ছে। আমরা পরবর্তীতে এই নর্থার্ন মাউন্টেন রেঞ্জ বা নর্থার্ন মাউন্টেন বা উত্তরে পার্বত্য অঞ্চল এর ওপরে কিন্তু আমরা বিভিন্ন প্রিভিয়াস ইয়ারে আসা প্রশ্নগুলো কিন্তু আমরা কমপ্লিট করব। বিভিন্ন এমসিকিউ প্রশ্ন বা প্রিভিয়াস ইয়ারে আসা কোশ্চেনগুলো কিন্তু আমরা নর্থার্ন মাউন্টেন রেঞ্জের পড়ার পরে আমরা এগুলোকে অ্যাটেম্প্ট করব। ঠিক আছে? চলো আজকের জন্য টাটা। দেখা হচ্ছে এমসিকিউ ক্লাসে।